ব্রাসেলসে এই সফর এবং কার্যক্রম আমরা সমাপ্ত করেছিলাম 10 এপ্রিল। 10 তারিখ বিকালে আমরা ব্রাসেলস থেকে ইউকে যাই এবং 13 তারিখ আমি ফিরে আসি। এ সফরে আমাকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডন থেকে আরও 2 জন আমাদের সহকর্মী আমাদের এই টিমে যোগদান করেছিলেন, 2 জন বিশিষ্ট আইনজীবী। ইউরোপে আমাদের স্পোকসম্যান ব্যারিস্টার আবু বকর সিদ্দিক মোল্লা এবং ব্যারিস্টার মাহবুবুল আলম। এ সফরে আমাদের সঙ্গী হয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান চৌধুরী। আমাদের এই 5 সদস্য বিশিষ্ট টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মানিত এমইপি, যিনি একই সাথে অনারেবল চেয়ারম্যান ডেলিগেশন ফর রিলেশনস উইথ দ্য কান্ট্রিজ অফ সাউথ এশিয়া, মিস্টার সারবান ডিমিত্রি স্তুরজা এমইপি। আমরা তার দাওয়াতেই গিয়েছিলাম এবং বাকি সকল কর্তৃপক্ষ আমাদেরকে ভার্বালি দাওয়াত জানিয়েছিলেন। এই সফরে আমাদের লক্ষ্য ছিল সভ্য এবং আধুনিক এই বিশ্বের অন্যতম উন্নয়নের প্রাণকেন্দ্র ইউরোপের সাথে আমাদের দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ করা। নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং অনন্য একটা উচ্চতায় পৌঁছানোর জন্য বিরামহীন চেষ্টা চালানো। এরই অংশ হিসাবে এই সফর ছিল আমাদের জন্য নয়, আমাদের জাতির জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কিন্তু নিঃসন্দেহে আমরা সরকারকে প্রতিনিধিত্ব করি না। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক ইসলামী সংগঠন। আমাদের রাজনীতির মূল উপপাদ্যই হচ্ছে জনগণের কল্যাণ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাস্টেইনেবিলিটি। এটাকে সামনে রেখেই আমাদের এই ট্যুর ছিল। এই ট্যুরে পর্যায়ক্রমে আমরা 6টি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছি। প্রতিটি মিটিং 1 ঘন্টা থেকে 2.25 ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল। সেই বৈঠকগুলোতে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথম মিটিংটি আমাদের হয়েছিল ইউরোপিয়ান কাউন্সিলের অনারেবল ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরোনিকা মুসিলিনোভার সাথে। দ্বিতীয় বৈঠকটি আমাদের অনুষ্ঠিত হয় অনারেবল বাইলেটারাল অ্যাফেয়ার্স ফর এশিয়া অ্যান্ড ওশিয়ান কিংডম অফ বেলজিয়াম গভর্নমেন্ট এর প্রতিনিধি সাথে। তিনি হচ্ছেন ফ্রাঙ্কোইস দেলহি। তিনি আমাদের দেশ ইতিপূর্বে 4 বার সফর করেছেন। 2 বার তিনি রোহিঙ্গা শিবির সফর করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বেলজিয়ামের পক্ষে দায়িত্ব পালন করেছেন। আমাদের তৃতীয় মিটিং ছিল মিস্টার মাইকেল শটার, যিনি অনারেবল ডিরেক্টরেট জেনারেল ফর মাইগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স ইউরোপিয়ান ইউনিয়নের। তাদের একটা বিগ কনসার্ন মাইগ্রেন্টস নিয়ে। মাইগ্রেন্টসদের একটা গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশ থেকে তারা বৈধ পথে সেখানে যান না এবং আশ্রয় নেন না।
এটি তাদের জন্য একটা উদ্বেগের বিষয়। নিঃসন্দেহে যে দেশ থেকে তারা মাইগ্রেশন করেন সেই দেশের জন্য এটা একটা কনসার্নের বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরের মিটিংটি ছিল ইউরোপিয়ান কমিশন এর সাথে আমাদের, সেখানে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তাদের নেতৃত্ব দিয়েছেন মিস্টার চার্লস হুইটলি। পরের মিটিংটি ছিল আমাদের অনারেবল ডিরেক্টর বেলজিয়াম ইকোনমিক মিশনস অ্যান্ড স্টেট ভিজিটস অ্যাফেয়ার্স রোজ ডনক। মিস রোজ ডনকের সাথে ছিল আমাদের শেষ মিটিংটি। এর বাইরেও আমরা কিছু রাইটস অর্গানাইজেশনের সাথে মিলিত হয়েছি এবং আমাদের দেশের অবস্থা, লেবার রাইটস ইত্যাদি বিষয় নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে তাদের সাথে কথা হয়েছে। যেহেতু সেগুলো ফর্মাল কোনো মিটিং ছিল না, সেই জন্য আমরা এখানে উল্লেখ করছি না। আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে অনেকগুলো বিষয় সামনে উঠে এসেছে। এর মাঝে প্রথম বিষয়টাই ছিল গণতন্ত্রকে সংহত করা এবং সাস্টেইনেবল করা, টেকসই করা। এই ব্যাপারে আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন, তারা তাদের দেশের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারেন। ইউরোপের 26টি দেশ মিলে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন, একসময় এটি 27টি ছিল। ইউকে এখান থেকে এক্সিট নেওয়ার পরে এখন 26টি দেশ তার সদস্য রাষ্ট্র। অধিকাংশ রাষ্ট্রই আমাদের সাথে ব্যবসা বাণিজ্য, আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং লেবার এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে তারা জড়িত। তো এই ক্ষেত্রে আমরা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা সহযোগিতা তাদের কাছে চেয়েছি। এর মাঝে গুরুত্বপূর্ণ দেশগুলো, অনেকগুলা দেশ, তারা তাদের দেশে পিআর সিস্টেমে নির্বাচন করে থাকেন। নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার সুযোগ পেয়েছি। তার কোনো মেরিট থাকলে সেই মেরিটগুলা কি কি আছে, আর যদি কোনো ডিমেরিটস থাকে তাহলে সেগুলা কি, আমরা সব বোঝার চেষ্টা করেছি। এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ যাতে লাভবান হতে পারে, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে, সেই জন্য আমরা কথাবার্তা বলেছি। পাশাপাশি তাদের দেশগুলো কিভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল, সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি। একটা দেশের স্থিতিশীলতা, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং টেকসই উন্নয়নের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে। এর মাঝে প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক থাকা। এই এক থাকার বীজতলা তারা কিভাবে তৈরি করেছেন, আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি। এই কনটেক্সটে তারা আমাদের দেশের অবস্থাও জানতে চেয়েছেন, অবভিয়াসলি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি। ইকোনমিক কোঅপারেশনের ব্যাপারে তাদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে। আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি সেক্টরটাই হচ্ছে গার্মেন্ট সেক্টর, আর ইউরোপ হচ্ছে তার সবচেয়ে বড় বায়ার। এখানে তারা কিছু কমপ্লায়েন্স চায়, আমাদের লেবারদের কিছু রাইট প্রোটেকশন তারা চায়। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিশ্বাস করি শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে, আবার শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে। এই স্লোগানের ভিত্তিতে কেবলমাত্র টেকসই শিল্প ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব। এর পাশাপাশি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, বাংলাদেশ ছোট্ট একটি দেশ, কিন্তু আমাদের বিপুল সংখ্যক জনশক্তি রয়েছে। তাদেরকে আমরা আহ্বান করেছি
যে তারা যেন আমাদের দেশে এসে ইনভেস্ট করে। বিশ্বের 15টা শক্তিশালী ইকোনমি দেশের মধ্যে 7টাই কিন্তু ইউরোপে রয়েছে। আমরা বলেছি আপনারা যদি আসেন তাহলে এখানে আমরা উভয় লাভবান হব। আপনারা ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন এই কারণে যে আমাদের দেশে দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাওয়া খুবই সহজ এবং এটা তুলনামূলকভাবে লেস এক্সপেন্সিভ। সুতরাং আপনাদের প্রোডাকশন কস্ট কম হবে। আর আপনারা আসলে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। আপনাদের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন কর্মপরিবেশ আপনারা সৃষ্টি করবেন তাতে আরও দুটো লাভ হবে। আমাদের ম্যান পাওয়ারের স্কিল ডেভেলপমেন্ট হবে এবং আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরগুলো আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার এবং নেওয়ার সুযোগ পাবে। ফলে শিল্পে সুস্থ অবস্থা ফিরে আসবে। সুস্থ অবস্থা যখন ফিরে আসবে তখন অস্থির পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে। শিল্পে যদি অস্থিরতা থাকে সেই শিল্প কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এই জন্য শিল্পের স্থিতিশীলতা একটা বড় শর্ত। তা আমরা এই সকল বিষয়ে তাদেরকে আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে আমাদের দেশে কিছু স্পেশালাইজড ইকোনমিক জোন আছে। আমরা আমাদের সরকারকে সুপারিশ করব তারা যেন ইউরোপের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন ডেজিগনেট করে। যদি সেটা করে তাহলে আপনারা একটা বেটার পরিবেশ পাবেন এবং নিজের মতো করে সুন্দরভাবে এটাকে সাজাতে পারবেন। এই ক্ষেত্রে কিছু ট্যাক্স ট্যারিফের বিষয় আছে, সেইটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব এবং এখনও এটা চলমান প্রক্রিয়া। আমাদের সরকার উভয় দেশের স্বার্থকে সামনে রেখে অবশ্যই আমরা আশা করি যে গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে কনসিডার করবে। তারা এখানে ব্যাপক উৎসাহ প্রদর্শন করেছেন যে আমরা এটাকে ইতিবাচকভাবে নেব। একই সাথে এই বিষয়গুলোকে গতিশীল করার জন্য আমরা তাদেরকে বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের একজন অ্যাম্বাসেডর আছেন, কিন্তু সবগুলা দেশের এমবেসি আমাদের দেশে নেই। এই মিশনগুলা থাকলে আমাদের কমিউনিকেশন আপনাদের সাথে খুব দ্রুততর হবে। এগুলা না থাকার কারণে আজকে আমরা ইউরোপের রাজধানী বেলজিয়াম ব্রাসেলসে এসেছি, কিন্তু ভিসা নিয়ে আসতে হয়েছে আমাদের সুইডেনের, বিকজ আমাদের দেশে বেলজিয়ামের কোনো এমবেসি বা মিশন নেই। বেলজিয়াম এখন ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাব, যেহেতু সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার ব্রাসেলসে অবস্থিত। সেই কারণে আমরা তাদেরকে, বিশেষ করে বেলজিয়াম অথরিটিকে আমরা অনুরোধ করেছি যে আপনারা আমাদের দেশে আপনাদের এমবেসি অপারেট করার জন্য আশা করি আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে এই আহ্বান তাদেরকে জানানো হয়েছে এবং তারা অ্যাক্টিভলি এটা কনসিডারেশনে নিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট ম্যান পাওয়ারের এইটা নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি। আমরা একমত হব সবাই যে প্রায় 2.25 কোটি বাংলাদেশি প্রবাসে তারা অবস্থান করেন। এর মধ্যে কিছু আছেন প্রবাসী, কিছু আছেন নিবাসী। প্রবাসী আমরা পিওরলি তাদেরকে বলি যারা তাদের ডেফিনিট অ্যাসাইনমেন্ট হোক সেটা বিজনেস, লেখাপড়া অথবা কোনো পেশা, এটা শেষ করে তারা দেশে ফিরে আসতে বাধ্য। ওই দেশে তাদের নাগরিকত্ব পাওয়ার অথবা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজেই তারা তাদের আপন দেশেই ফিরে আসেন। এই যারা যান তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই সংখ্যাটা হচ্ছে 80%। বাকি যে 20% আছে তারা আইদার
নাগরিকত্ব পেয়েছেন অথবা পাওয়ার প্রক্রিয়ায় তারা আছেন। ৮০% এই মানুষ যারা বৃহত্তর অংশ, তাদের আবার ৯০% হচ্ছে অদক্ষ শ্রেণীর শ্রমিক। এখানে সমস্যা দুটো। তাদের দক্ষতা সুনির্দিষ্ট ক্ষেত্রে না থাকার কারণে তারা খুব ছোট কাজ করেন, কিন্তু কঠোর পরিশ্রম তাদেরকে করতে হয়। এর বিনিময়ে তারা যা আর্ন করেন সেটা নুন আনতে পান্তা ফুরানোর উপক্রম। খেয়ে না খেয়ে 10 ফুট 15 ফুটের একটা রুমে গাদাগাদি করে শিফটিংয়ে 15 জন তাদেরকে বসবাস করতে হয়। যারা মিডল ইস্টের দেশগুলোতে গিয়েছেন, সফর করেছেন, আমাদের এই ভাইদের, হাড়ভাঙ্গা পরিশ্রমকারী ভাইদের অবস্থা স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন। আমি বিশ্বাস করি যাদের সামান্য বিবেক আছে এই অবস্থা দেখার পরে তাদের সকলের চোখ দিয়ে পানি ঝরে। কার্যত তারা মানবেতর জীবনযাপন করেন। কেন? তাদের স্যালারি কম। কেন? তারা অনেকে ঋণদার করে গিয়েছেন। কেন? তাদেরকে দেশে তাদের পরিবারকে লালন পোষণ করতে হয়। ছেলে মেয়েদের লেখাপড়া, বৃদ্ধ মা বাবার চিকিৎসা, ভরণ পোষণ, অন্যান্য সদস্যদের স্বাভাবিক জীবনযাপন, এর পুরা লোড তাদেরকে নিতে হয়। এই জন্যে খুবই খারাপ লাগতো। কোনো কোনো জায়গায় গিয়ে দেখি যে ইভিনিং টাইমে কোনো কোনো হোটেল ফ্রিতে কিছু খাবার দেয় মানুষকে। এই দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আমাদের লোকরা সেখানে গিয়ে দাঁড়ায় একটু খাদ্য নেওয়ার জন্য। কিন্তু এই লোকটাই যদি দক্ষ শ্রমিক হিসাবে বিদেশে যেত, তাহলে যে পরিমাণ সে উপার্জন করছে তার 3 গুণ তার পক্ষে সহজে উপার্জন করা সম্ভব, এবং হাড়ভাঙ্গা পরিশ্রমের পরিবর্তে সে মানবিক পরিশ্রমে তার শ্রমটাকে নিয়োগ করতে পারত, যেটা অন্য দেশ এবং জাতির এরকম যারা দক্ষ শ্রমিক যায় তারা এই বেনিফিটটা পায়। দুঃখের বিষয়, আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু তাদেরই কেউ যখন মারা যায় তখন এই লাশটা আপন খরচে দেশে আনতে হয়। এই যারা নুন আনতে পান্তা ফুরায়, মুখের গ্রাস স্যাক্রিফাইস করে দেশে পাঠায়, তারা কিন্তু এখানে মারা যাবে আর তার লাশ দেশে আনার জন্য কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে, এটা কেউ চিন্তা করে না। সে তো গিয়েছে আবার তার আপনজনের কাছে সুস্থ আলোতে ফিরে আসবে এই আশায়, কিন্তু মারা যাওয়ার পরে লাশ নিয়ে টানাটানি ধাক্কাধাক্কি হয়। হ্যাঁ, যদি সে একজন দক্ষ শ্রমিক হতো, সে এবং তার পরিবার কারো দিকে তাকাতো না। তাদের ন্যাচারাল এবিলিটি বিল্ড আপ হয়ে যেত। আমরা তাদেরকে বলেছি, তোমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে এই জায়গায় দুটো সাহায্য করো। তোমরা কিছু প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ো, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টেকনিক্যাল স্কিল, এই দুইটা জিনিস তোমরা আমাদেরকে প্রোভাইড করো। এতে আমরা লাভবান হব এবং তোমরাও লাভবান হবা। তোমরা বলছো এই অদক্ষ শ্রমিকরা এসে তোমাদেরকে বেশি বেনিফিট দিতে পারছে না, তোমাদের প্রয়োজন দক্ষ শ্রমিকের, তোমরা এখান থেকে ট্রেন্ড আপ লোকগুলাকে নিয়ে যাবা। তোমরা বলছো লোকেরা অবৈধ পথে আমাদের দেশগুলোতে অনুপ্রবেশ করছে, তখন এই দক্ষ লোকগুলো তার নিজের দেশেই কাজ পেয়ে যাবে। তার দক্ষতার কারণে আমার দেশে প্রয়োজন আছে, তখন সে বিদেশে যাওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দেবে। যারা বিদেশে যায় 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ খরচ করে যায়, আবার জীবনের ঝুঁকি নিয়ে যায়। এর মাঝে অনেকের জীবন প্রদীপ নীল পানিতে ডুবে যায়, শেষ হয়ে যায়। সাগরে লাশ হয়ে কারোর লাশ ফেরত পাওয়া যায়, কারোটা পাওয়াই যায় না। এটি একটা দেশের জন্য কোনো ভালো খবর নয়, একটা জাতির জন্য এটা ব্যথা এবং বেদনার জায়গা।
এইগুলোর সমাধান স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সম্ভব। আমাদের দেশের ল্যান্ড এরিয়া ভেরি স্মল। হ্যাঁ, একটা দেশকে ডেভেলপ করতে হলে 3টা ইন্ডাস্ট্রিতে ইকুয়ালি ফোকাস করতে হয়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হিউম্যান ইন্ডাস্ট্রি, এই জায়গায় স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম। আমরা বলি জনসংখ্যা, আমরা এখনো বলতে পারছি না জনশক্তি। স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সম্ভব জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা। এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা তাদের সাথে হয়েছে এবং তারা আগ্রহ দেখিয়েছেন। এই আগ্রহের জায়গায় আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে এই দরজাগুলা জানালাগুলা খোলার দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা এগিয়ে যান এবং দেশটাকে এগিয়ে যাওয়ার পথে একটা রাস্তায় রেখে আপনারা তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। সম্মানিত ভাইয়েরা, লেবার রাইটস নিয়ে কথা হয়েছে। আমরা স্বীকার করি যে এখানে আমাদের কিছু ঘাটতি রয়ে গেছে বিভিন্ন জায়গায়। মালিকরা যেদিন মনে করবেন যে এই লেবারের শক্তিশালী 2টি হাত ছাড়া আমার কোনো মেশিনের হুইল ঘুরবে না, এদিন তারা লেবারদেরকে সম্মান করতে বাধ্য হবেন। একা মালিক যে কাজ করতে পারবে না, 10,000 শ্রমিক সেটাই তাকে করে দিচ্ছে, এটা যেদিন তার ফিলিং হবে, সেদিন লেবারদের প্রতি মালিকদের মানসিক অনুভূতিটা ভিন্ন হবে এবং সেদিন ভালোবাসা এবং শ্রদ্ধার দৃষ্টিতে তারা দেখবে। আবার আমাদের শ্রমিক বন্ধুরা যেদিন দেখবে যে আমাদের মালিক পক্ষ আমাদেরকে ভালোবাসে, আবার আমাদেরকে সম্মানও করে, আমাদের কাজের অ্যাপ্রিসিয়েশন আমরা পাই, সেদিন তাদের উৎসাহের কারণে প্রতিটি শিল্পক্ষেত্রে উৎপাদন 2 গুণ হারে 3 গুণ হারে বাড়তে থাকবে, কারণ এখানে তার স্বতঃস্ফূর্ততা আছে। তো আমরা এই বিষয়গুলো নিয়েও তাদের সাথে অনেক আলোচনা করেছি যে আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে শেয়ার করেন এবং তাদের কিছু এখানে সুপারভাইজারি অথরিটি আছে, আমরা বলছি এটাকে আরও অ্যাক্টিভেট করেন। আমরা আমাদের দেশকে, মানুষকে ভালোবাসি এবং সাস্টেইনেবিলিটির একটা বীজতলা আমরা তৈরি করতে চাই সবাই মিলে। আমরা আমাদের দেশের একটা বিশাল ক্রাইসিস নিয়ে তাদের সাথে শেয়ার করেছি, যেটার পার্টনার তারাও। এটি হচ্ছে 1.6 মিলিয়ন রোহিঙ্গা যারা আমাদের বুকের উপরে আছেন। তারাও মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের মতো তাদেরও একটা ঠিকানা ছিল। তারা সেখানে খেয়ে বেঁচে চলছিলেন, কিন্তু দুঃখজনকভাবে অত্যন্ত অমানবিকভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, খুন করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে। তারপরে তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি মানবিক কারণে। কিন্তু বাংলাদেশ এমনিতেই একটা বিপুল জনসংখ্যার দেশ, সেই দেশের পক্ষে এই ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব নয়। এখানে পার্টনার হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা বলেছি এটা কোনো সমাধান নয়। তাদেরকে কিছু ফুড সাপ্লাই দিলাম, কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিলাম, অতি নগণ্য কিছু শিক্ষার ব্যবস্থা করে দিলাম, আর টেম্পোরারি শেডের নিচে তাদেরকে গাদাগাদি করে আশ্রয় দিলাম। এটা অনেকটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। এটি মানবিক জীবন নয়, এ জীবন অমানবিক। এর সমাধান হচ্ছে তাদেরকে তাদের দেশের সম্মান এবং সিকিউরিটির সাথে ফিরিয়ে দেওয়া। এটি বাংলাদেশ একা পারবে না, এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতা লাগবে বড় মাত্রার। আমরা তাদেরকে বলেছি যে উদ্যোক্তা হয়ে আপনারা ভূমিকা নেবেন, আমরা আশা করি। জাতিসংঘ এবং বিশ্বের বিবেকবান দেশগুলোকে সঙ্গে নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান। যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে, মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে এবং বাংলাদেশ একটা রিলিফও পাবে এখানে। তবে এই খেদমতের সুযোগ পেয়ে আমরা